নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, গপ্পখোরের পর্দায় আমি সুদর্শন আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। আমরা এতদিন প্রত্যেকটি গল্পের মধ্যে থেকে থাকা একটি প্রশ্ন আপনাদের উদ্দেশ্যে ছুঁড়ে দিয়েছি, আর তার সঠিক উত্তর আপনারা অনেকেই কমেন্ট সেকশনে লিখে জানিয়েছেন। কিন্তু আজ থেকে কখনো গল্পের মধ্যে থাকা প্রশ্নের সঙ্গে আপনার জন্য রাখতে চলেছি একটি মজাদার ধাঁধা। তাই আজও গল্পটি কিন্তু শেষ পর্যন্ত শুনতে হবে। গল্পের শেষে থাকবে একটি ধাঁধার প্রশ্ন, যার সঠিক উত্তর আপনার নামের সঙ্গে কমেন্টে লিখতে হবে। আর আমাদের গত এপিসোডে যারা যারা গল্পের মধ্যে থাকা প্রশ্নের সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন, তাদের নাম আজকের গল্পের শেষে ঘোষণা করা হবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের গল্প। আজ আপনি শুনতে চলেছেন বাংলা অডিও স্টোরি জগতের স্বনামধন্য লেখক অপূর্ব সেনের কলমে গ্রাম বাংলার ভূতের গল্প মহালয়ার রাতে গ্রামের পথে। গল্পের পোস্টারটি ডিজাইন করেছে চিত্রায়ন। শুরু হচ্ছে মহালয়ার রাতে গ্রামের পথে। মৃত্যুঞ্জয়কে এঁদো পল্লী গায়ে আসতেই হতো না, যদি না দাদুর পুরনো ডায়েরিটা এক দুপুরবেলায় তার হাতের নাগালে এসে পড়ত। কে এই মৃত্যুঞ্জয়, কেনই বা সে এখানে, তা না বললে আপনাদের বুঝতে অসুবিধা হবে। মৃত্যুঞ্জয়ের বয়স মাত্র ৩৫। সময়টা ১৯৮০-র গোড়া। ছোটবেলা থেকেই সঙ্গীতেই তার বড় হওয়া, শ্বাস প্রশ্বাসে সুরের ওঠানামা। সে নিছক বাজিয়ে নয়, প্রতিভাবান এক বাদ্যযন্ত্র শিল্পী, যিনি আকাশবাণী কলকাতার নানা অনুষ্ঠানে বাজিয়েছেন। থিয়েটার দল থেকে ফিল্মের ব্যাকগ্রাউন্ড, যেখানে সুরের হাল ধরার লোক দরকার, সেখানেই তার ডাক পড়ে। বাঁশি থেকে সারেঙ্গি, অবিশ্বাস্য এক কৌতূহল তাকে নানান যন্ত্র জোগাড় করতে শিখিয়েছে। কারোর বাড়ির মেঝের তলায়, কারোর ঠাকুরদার ট্রাঙ্কে, কখনো দোকানের টালি মাটির ঘরে। অমূল্য সব সুর ও সামগ্রী সে একে একে তুলেছে নিজের সংগ্রহে। সঙ্গীতের প্রতি ওই অগাধ টানটাই তাকে করে তুলেছে ক্লান্তিহীন, একরোখা আর স্বপ্ন দেখা মানুষ। এবার দাদুর সম্পর্কে চারটি কথা বলি, কারণ মৃত্যুঞ্জয়ের শিরা উপশিরায় যে সুর, তার উৎস ধরা পড়ে তাতেই। এক দাদু ছিলেন বড় মাপের গায়ক, পলাকারের মতো গল্পে গল্পে গান, আবার দরবারির আগে সন্ধে ভরে দেওয়া, দুটোতেই দখল। ২, গুরু শিষ্য প্রথায় সপ্রতিভ। দীর্ঘ সাধনার পরে কণ্ঠে যেন এক ঢেউ চলা স্নিগ্ধতা জন্মেছিল। আর ৩, আকাশবাণীর স্টুডিওতে বহুবার রেকর্ড করেছেন। প্রজন্মের পর প্রজন্ম তাকে ডাকত দাদাবাবু বলে। আর ৪, হাতে কাজের শখ। নিজেই কাঠ কেটে বানিয়েছিলেন যে পুস্তক আলমারি, তাতেই সারি সারি ডায়েরি, গান, সুর, রেওয়াজ আর তার জীবনের স্মৃতি। সেই মানুষটাই চলে গেলেন আজ থেকে প্রায় বছর ১০ আগে, কিন্তু রেখে গেলেন সুরের নিবিড় শাসন আর কিছু অদ্ভুত সংকেত। দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের গলির ভেতর একটা পুরনো বাড়ি, সেখানেই মৃত্যুঞ্জয়দের ভিটে। সেদিন দুপুরে পান্তা ভাতের মতো স্বস্তি নিয়ে খাওয়া দাওয়া সেরে নিচের তলার ঘরে নেমে এলো সে। খুঁজছিল এক পুরনো সঙ্গীত গ্রন্থ। দাদুর বানানো সেই পুস্তক আলমারিতে বইয়ের ভিড়ে হাত ঢুকিয়ে ঢুকিয়ে পাতার ধুলো ওড়াতে ওড়াতে হঠাৎই চোখে পড়ল চামড়ার মলাটে ধুলো ধূসর এক ডায়েরি। মলাটের ওপরে সোনালি অক্ষরে দাদুর নাম। দেখা মাত্রই কৌতূহলটা কেমন যেন বুকের মধ্যে টোকা দিল। জানালার পাশে দোল চেয়ারটা টেনে নিয়ে বসে পড়ল মৃত্যুঞ্জয়। শুরুটা যেমন তেমন রেওয়াজ, তান, তাল আর সুরের প্রসঙ্গ। পাতার পর পাতা উল্টে যেতে যেতে হঠাৎ এক জায়গায় এসে তার হাতটা থমকে গেল। চোখের কোলটা টান টান হয়ে এলো। সেই পাতায় লেখা কথাগুলো যেন একটু ঝাপসা আলোয় স্পষ্ট হয়ে উঠল। মৃত্যুঞ্জয় পড়তে আরম্ভ করল। ডায়েরিতে যে বিবরণটা দেওয়া ছিল তা খানিকটা এইরকম। এই লেখাটা যদি কোনো সত্যিকার গুণগ্রাহী সঙ্গীতপ্রেমীর হাতে পৌঁছয়, তবে আমার এই অনুভব সার্থক হবে। এক অদ্ভুত বিষয়ের সন্ধান পেয়েছি আমি। কলকাতা থেকে বহু দূরে এক নিরাভন গ্রাম ময়নাগুড়ি।
বর্তমানে আমি আছি এখানেই। এই গ্রামে প্রচলিত আছে এক প্রাচীন অদ্ভুত সুর। সুরের এমন এক ভঙ্গি যার প্রথম অর্ধেকেই শ্বাস আটকে আসে, দ্বিতীয় অর্ধেকে হৃদয় হু হু করে। কিংবদন্তি বলে এই সুর জানত কেবল এক বিশেষ পরিবারের মানুষ। সুরটা বাজলেই নাকি প্রকৃতি নিস্তব্ধ হয়ে যেত, পাখিরা ডাক থামিয়ে দিত, হাওয়া দাঁড়িয়ে পড়ত, এমনকি হারিয়ে যাওয়া আত্মারাও কাছে ভিড় করত শুনতে। বহু বছর আগে সেই বংশের শেষ মানুষটি রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ওই সুরটি হারিয়ে গেছে। তবু গ্রামের লোকেরা বলে মহালয়ার রাতের নিস্তব্ধতায় গ্রামের শেষ প্রান্তের ফাঁকা মাঠের মাঝখানে যে প্রাচীন বটগাছ দাঁড়িয়ে আছে তার নিচে এই সুর নাকি মৃদু ভেসে ওঠে, যেন কেউ না থেকেও বাজাচ্ছে। দেবী দুর্গার আগমনের সেই চরণধ্বনি রাতে সুরটা কেবল শোনা যায়, শেখা যায় কি না তা জানি না। আমি এইমাত্র সেই বটগাছের নিচে দাঁড়িয়েছিলাম। ঝুড়ি ঝুড়ি শিকড় বাতাসে দুলছে। যদি কেউ সত্যিকার সঙ্গীত প্রেমী হয়, এই সুরের কাছে এসে পরাজিত হবে, আবার জন্ম নেবে। তবে মহালয়া আসতে অনেক দেরি। আমার আর শোনা হলো না। ইচ্ছে রইল মহালয়ার রাতে আবার আসব। দাদাবাবু। মৃত্যুঞ্জয় তারিখটা দেখল, 25শে মে 1971। অর্থাৎ সেই বছরই মহালয়ার আগেই দাদুর মৃত্যু হয়েছিল। দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল মৃত্যুঞ্জয়। মনে মনে ফিসফিস করে উঠল, উফ, কাকতালীয় বললে কম বলা হয়। আগামীকালই তো মহালয়া। দাদু ডায়েরিতে কখনো মিথ্যে লিখতেন না। নিশ্চয়ই এর ভেতরে কোনো রহস্য আছে। আজই বেরোতে হবে। তারপর যা হয়, উত্তেজনায় সে সুবুদ্ধি হারালো না। কয়েকখানা পুরনো খবরের কাগজ, লোকসঙ্গীত ও দেশজ রাগ নিয়ে লেখা দু একটা বই সব টেনে এনে পাতাগুলো উল্টে দেখল। সম্ভব নাম পরিচয় মিলিয়ে দেখল। আকাশবাণীর দু একজন সিনিয়র শিল্পীকে টেলিফোন করল। এক লোকসংস্কৃতি গবেষকের সঙ্গেও কথা হলো। ছিটে ফোঁটা তথ্য জুড়ে একটি খাতার পাতায় সে টুকে নিল গ্রামের ঠিকানা, সঙ্গে থানার নাম, নিকটতম রেল স্টেশন, তারপর মাইল 2 কাঁচা রাস্তা। ব্যাগ গোছাতে 5 মিনিট। ছোট্ট হারমোনিয়ামের ফুঁ দেওয়া ভলিউমটা বাদ। কাঁধে নিল কেবল নোটবুক, পেন, মশার ধূপ, ফার্স্ট এইড আর একটা ছোট্ট বাঁশি। নিজের সঙ্গী। বেরোবার মুখে মা দোরগোড়ায় দাঁড়িয়েছিলেন, চোখে মুখে উৎকণ্ঠার রেখা। তোর মাথায় কি ভূত চেপেছে বলতো মৃত্যুঞ্জয়? একটা সুরের খোঁজে এখন 7 সমুদ্র 13 নদী পার হবি। সামনে দুর্গাপুজো, কত কেনাকাটা বাকি। তোর বাবা তো আমাকে বাজারে নিয়ে যাবে না। ভাবছিলাম কাল মহালয়ার দিনই তোকে নিয়ে বেরোবো। মৃত্যুঞ্জয় মায়ের হাতটা আলতো চেপে বলল, আহা মা, চিন্তা করো না, মাত্র 2 দিন দাও। কথা দিচ্ছি, 3য় দিন এসে তোমাকে আগে নিয়ে যাব বাজারে। এই সুরের খোঁজটার সন্ধান পাওয়া খুব জরুরি, খুব ইন্টারেস্টিং, তুমি বুঝবে না। সেই যে সে বাড়ি থেকে বেরোলো, তারপর পথের পথ, লোকাল ট্রেন, তারপর ধুলো মাখা বাস, আর তারপরে রিক্সা নেই, ট্যাক্সি নেই, রইল কেবল পায়ে হাঁটা। মাঝে কতবার যে ভুল রাস্তায় ঢুকে পড়েছে, ধান ক্ষেতের আল ধরে ফিরে এসে আবার জিজ্ঞেস করেছে, গুণে শেষ করা যায় না। এক জায়গায় এসে এক চাষাকে জিজ্ঞাসা করলে সে ধমকে বলল, আর মাইল 2 পথ, বাঁদিকে কাশবনের ধারে রাস্তাটা চলে গেছে না, কাঁচা রাস্তাটা, ওটা ধরে সোজা চলে গেলেই গ্রামটা পড়বে বাবু। ধন্যবাদ। মৃত্যুঞ্জয় মাথা নেড়ে ধন্যবাদ দিয়ে এগিয়ে গেল। কেন এসেছে সেই কথা কাউকেই বলেনি। সুরের খোঁজ যে কতখানি ব্যক্তিগত তা সে জানে। এ যাত্রার কথা আর 5 জনের শোনার নয়। গ্রামের সীমানায় পৌঁছতে পৌঁছতে সন্ধ্যের আধার গাঢ় হয়ে এলো। আকাশে এক টুকরো কুমুদি চাঁদ।
চারিদিকে শরতের স্নিগ্ধতা, কাশফুলে ভরা চড়, ঝোপের ভেতর শিউলির গন্ধ, কদমতলার পুকুরে হালকা ঢেউ, কাঁচা রাস্তার দুধারে তালগাছ আর খেজুর গাছের সারি, নিচে ঝিঁঝি পোকার একটানা গুঞ্জন। মহালয়ার আগমনী ভাব যেন বাতাসে লেগে আছে। এ রাস্তায় যানবাহনের চিহ্নও নেই, আগে আগে কেবল তার নিজের পায়ের শব্দ। আজ রাতটা কাটলেই ভোরবেলায় মহালয়া। আকাশ জুড়ে চণ্ডী পাঠের ধ্বনি ওঠার আগেই সে পৌঁছতে চায় গাঁয়ের প্রান্তে সেই ফাঁকা মাঠে। পায়ে হাঁটার তালে তালে বুকের ভিতর কলকল করে উঠছে আবিষ্কারের আনন্দ। মৃত্যুঞ্জয় ব্যাগের ফিতেটা শক্ত করে চেপে ধরে। জনশূন্য কাঁচা রাস্তায় সে এগিয়ে চলল। গ্রামের মাথায় এসে দাঁড়িয়ে মৃত্যুঞ্জয় বুঝল রাতটা কেবল রাস্তা পেরিয়ে দিলেই হবে না, থাকারও তো একটা জায়গা চাই। আর যেদিকে ওই প্রাচীন বটগাছ, সেই দিকটা কোন দিকে সেটাও জেনে নেওয়া জরুরি। কাঁচা পথ এগোতে এগোতে এক জায়গায় এসে রাস্তা যেন দুভাগে ছিঁড়ে গেল। একটা ডান দিকে আর একটা বাঁয়ে কাশবনের গা ঘেঁষে। মোড়ের ধারে বাঁদিকে মাটির দেওয়াল আর খড়ের ছাউনি বিছিয়ে একটা ছোট্ট গুমটি মতো বানানো। ছাউনিতে খড়ের সঙ্গে টালির টুকরো জোড়া, দাওয়ায় বাঁশের বেঞ্চি। গুমটির ভেতরে টিমটিম করে জ্বলছে একটা হ্যারিকেন। এক বৃদ্ধ পাটকাঠির মতো শুকনো, কোমরে ধুতি গোঁজা, তার কাঁধে মলিন গামছা, হাতে কাঠের চিমটা নিয়ে চুলোর ধারে কেটলি বসিয়ে জল গরম করছেন। এদিকে মৃত্যুঞ্জয়ের পেটে কেমন যেন টান মেরে উঠল। দীর্ঘ পথের পর ওই উষ্ণ গন্ধ যেন ডাক দিল। সে কাঁধের ব্যাগটা নামিয়ে গুমটির দিকে এগিয়ে গেল। দোকানদার চোখ তুলে বলল, কি বাবু, কার বাড়ি যাবেন? আপনারই তো এই গায়ে কখনো দেখিনি, নতুন মনে হচ্ছে। একেবারেই নতুন, একটা বিশেষ কাজে এসেছি। তার আগে গরম গরম এক পেয়ালা চা দিন তো, সঙ্গে বিস্কুট বা যা থাকে দিন, বড্ড খিদে পেয়েছে। লোকটা ব্যস্ত হয়ে বেঞ্চের ধুলো গামছা দিয়ে ঝেড়ে দিয়ে বলল, বসুন বাবু, বসুন। মৃত্যুঞ্জয় বাঁশের বেঞ্চের একধারে বসল। চুলোর গা থেকে একটু আগেই নামানো কেটলির মুখ তুলে বৃদ্ধ মাটির ভারে এক পেয়ালা চা ঢেলে দিলেন। চুমুক দেওয়ার আগেই ধোঁয়া আর লিকার মেশানো পাতার ঝাঁঝ নাকে এসে লাগল। শরীরটা আলগা হয়ে এলো। কাচের বড় সড়ো বয়ামের ঢাকনা খুলে বৃদ্ধ দুটো বিস্কুট হাতে দিয়ে বললেন, খেয়ে নিন বাবু, এই রাস্তাঘাটে ঘুরিয়ে আসছেন, জোর পাবেন একটু। এক কাপ চা আর কয়েকটা বিস্কুটে দীর্ঘ পথের ধুলো যেন গলার ভেতরে সান্ত্বনা হয়ে নেমে বসল। চায়ে চুমুক দিতে দিতে ধীর গলায় সে বলল, আমি কারোর বাড়িতে আসিনি, এই গ্রাম আমার কাছে অচেনা। আচ্ছা, শুনেছি আপনাদের গ্রামে নাকি একটা বটগাছ আছে, যেখানে মহালয়ার রাতে কোনো সুরের শব্দ শোনা যায়, এ কথা কি সত্যি? কথাটা শেষ হতেই বৃদ্ধ লোকটার চোখ দুটো কেমন যেন জ্বলে উঠল। না আনন্দে নয়, ভয়ের অদ্ভুত সবুজ ধূসর ছায়ায়। ঠোঁটটা শক্ত হয়ে এলো, চোয়াল থমথমে। হ্যারিকেনের হলদে আলোয় তার মুখখানা মৃন্ময়ের মতো কঠিন লাগল। মুহূর্তখানেক আগেও যত কথা বলছিলেন, আকস্মিক নীরবতা এসে তাকে স্তব্ধ করে দিল। মৃত্যুঞ্জয় অনুভব করল প্রশ্নটা যেন গুমটির ভেতরের বাতাসকে ভারী করে দিচ্ছে। মৃত্যুঞ্জয় নরম স্বরে জিজ্ঞাসা করল, কি হলো? আপনি থেমে গেলেন যে, কিছু বলছেন না কেন? বৃদ্ধ ধীরে ধীরে চোখ নামিয়ে বেশ খানিকটা নীরবতার পর মাথা তুলে গুরুগম্ভীর স্বরে বললেন, খবরদার বাবু, ওই গাছের নাম মুখে আনবেন না বাবু। অভিশপ্ত সেই গাছ। ভোর হলি মহালয়া, দেখছেন না গ্রামটা কেমন ফাঁকা ফাঁকা। এই সময় রাস্তায় লোকজন থাকে, মা দুর্গার আগমনে খুশি থাকে মানুষের মনে। কিন্তু দেখুন, আজ কেউ নেই। কেন জানেন? কেউ বেরোবে না আজ রাতে। আমিও একটু পরেই দোকান গুটিয়ে দেব। কেন? কিসের এমন আতঙ্ক, কিসের এমন ভয় যে আপনারা গোটা গ্রাম এভাবে লুকিয়ে রয়েছেন?
আর যদি সত্যি এমন রহস্যময় বটগাছ থেকে থাকে, তবে জনসমাজের কাছে বিষয়টা লুকিয়ে রাখেন কেন? কারণ আজ রাতে যে ওই বটগাছের তলায় যাবে তার জীবনে অমঙ্গল নেমে আসবে। ভয়ানক, বিভৎস আর অমানবিক। আমি আমি নিজের কানে শুনেছি, চোখে দেখেছি, আর বাপ ঠাকুরদার মুখে শুনেছি আরো ভয়ঙ্কর কথা। একসময় এই গ্রামে একজন ছিলেন, ওর নাম ছিল হরি। লোকটা গান বাজনার প্রতি এমন আবেগ মিশিয়েছিল যে নিজের জীবনটাই সুরে ডুবিয়ে রাখতেন। তিনি এক সুরের জন্ম দিয়েছিলেন, কোনো সুরও নয় আবার তালও নয়, যেন একটা তৃতীয় জিনিস। বাজাতে শুরু করলেই প্রকৃতি স্তব্ধ হয়ে যেত। এতটাই স্তব্ধ যে পিঁপড়ে হেঁটে গেলেও তার গায়ে বালির খসখস শব্দ শোনা যেত। হরির আগেকার লোকেরা সেই সুর বংশানুক্রমে শিখেছিল। খরায় বর্ষাকে ডেকে আনতে পারত, মহামারী থামিয়ে দিতে পারত, আকাশে দেবতার কৃপা নামতো, সবাই বলতো ভগবানের বরদান ছিল বোধহয়। কিন্তু সেই বংশের শেষ উত্তরসূরি এক রাতে মহালয়ার আগ মুহূর্তে সুরের ভিতর কোথায় যেন ভুল করল। ভুলটা এমনই যে ওই সুর রূপ নিল নরকের শব্দে। শুরু হলো এক আতঙ্ক। কুকুরেরা নিজেরাই নিজেদের ল্যাজ কামড়াতে লাগলো, গরুর চোখ সাদা হয়ে গেল, নবজাতকেরা হঠাৎ চিৎকার না করে নিঃশ্বাস টেনে শক্ত হয়ে শুয়ে রইল, আর হরির মুখ দিয়ে রক্ত উঠে এলো। বৃদ্ধ থামল। হ্যারিকেনের বাতিটা একটু ঢলে পড়েছিল। সে কাঁচ সোজা করল, তারপর আবার বলল, আপনি 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 জানেন তো, ওই বটগাছের নিচে একটা বড় খোলা মাঠ আছে। সেই মাঠে মেলা বসত। শেষ যেবার সেই সুর ভুলে বাজানো হয়েছিল, তখন মেলায় যা ঘটেছিল আমি কেমন করে বলি। শত শত মানুষ চোখের পাতা না নামিয়ে একেবারে নীরব হয়ে গেছিল, যেন শুনছে, কিন্তু কিন্তু শুনতে শুনতেই ভিতরটা শুকিয়ে যাচ্ছে। কারোর আঙুল বেঁকে গেছে শরীরের, কারোর নাক মুখ কান দিয়ে রক্ত বেড়েছে, কারোর বুক স্থির, ডাকলে কোনো সাড়া নেই। বাবু, মনে হবে গল্পের বই থেকে কেউ মুখস্থ করে এই সমস্ত ঘটনা বলে যাচ্ছে, কিন্তু বিশ্বাস করুন এসব ঘটেছিল। কিছু বাবার মুখে, কিছু ঠাকুরদার মুখে শুনেছি, আর কিছু বটগাছের কাছে গিয়ে আমি নিজেই অনুভব করেছি। হ্যারিকেনের শিখা তখন কাটা মুরগির মাংসের পেশির মতো কেঁপে উঠছে। ঘুমটির বাইরে বাতাসে শিউলির গন্ধ ভারী। অনেক দূরে পেঁচা হু হু করে ডেকে উঠল। বৃদ্ধ আবার বলল, আপনি এসেছেন ভালো কথা, সন্ধি পার হয়ে গেছে, এখন কোথায় ঘরে ফিরবেন? চাইলে আমার বাড়িতে রাতটা কাটিয়ে যান, তবে খবরদার আজ রাতে ভুলে ওই মাঠে বটতলায় যাবেন না। মৃত্যুঞ্জয় ভাবল এটা নিছক গাল গল্প নয়, গায়ের হাড়ে গেঁথে থাকা কোনো স্মৃতি, কোনো ভয়। এখন যদি বলে বসে যে আমি যেতে চাই, তবে এই এক রাতের আশ্রয়টুকু নাও মিলতে পারে। সে ঠোঁট ভিজিয়ে নিল চায়ের শেষ কণা দিয়ে, তারপর শান্ত স্বরে বলল, আচ্ছা বেশ, আপনার কথা রাখছি। এত দূর এসে পড়ে হঠাৎই ফেরত যাওয়া কঠিন, তাই বলছিলাম আগামীকাল দিনের বেলায় সেখানে যাওয়া যাবে তো? মানে আমি খবরের কাগজে লেখালেখি করি তো, এসেছি যখন কিছু নিয়েই ফিরতে হবে, না হলে কথা শুনতে হবে। দিনের বেলায় যেতে পারেন, এই তো ডান দিকের যে পথটা চলে গেছে, এই পথটা দিয়ে সোজা গেলে একটা ঝিল পড়ে, তবে সেই ঝিলের আগেই বাঁ দিকে পড়বে মাঠটা। তবে খবরদার একা নয়, কিন্তু দুই একজনকে সঙ্গে নিতে হবে, একা যাওয়া ওইদিকে নিয়মে ঠিক নয়। আচ্ছা বেশ, তাই হবে। আর আজ রাতে আশ্রয় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ঘুমটির হ্যারিকেনটা একটু কমিয়ে দিয়ে বৃদ্ধ দোকান গুটোতে শুরু করল। কেটলিতে বাকি জল চুলোর ধারে নামিয়ে রাখল। বাইরে আকাশে কুমুদি চাঁদটা আরো উঁচুতে উঠেছে, কাশবনের উপর আলোর স্বচ্ছ তুলো। মৃত্যুঞ্জয় ব্যাগটি তুলে নিল।
হ্যারিকেনের হলদে আলোকে পথ দেখিয়ে বৃদ্ধ এগিয়ে চলল। মৃত্যুঞ্জয় পা মিলিয়ে হাঁটল। গলার ভেতরটা যেন অকারণে ঠান্ডা হয়ে আছে। সামনে রাত, তার উপরে মহালয়া, আর কোথাও দূরে হয়তো বটপাতার আড়ালে শব্দহীন এক সুর কেবল অপেক্ষা করছে। মৃত্যুঞ্জয় জানত কি করতে হবে। বৃদ্ধ একাই থাকেন ওই বাড়িতে। শুনলেন তার স্ত্রী বহু বছর আগেই চলে গেছেন। একমাত্র ছেলে আর বৌমা শহরে থাকে। মাঝে মধ্যে আসে, কেমন যেন অচেনা রীতিতে দেখা। সন্ধ্যার পরে সামান্য একটু আহার করে বারান্দায় পাতানো যে খাটিয়াটা রয়েছে তার উপর মশারি টাঙিয়ে ঘুমানোর ব্যবস্থা করে দিল লোকটি। মৃত্যুঞ্জয় জোর করেই বাইরে ঘুমোতে চাইল। শরতের ফুরফুরে বাতাস আর গ্রামের সেই অল্প ঠান্ডা স্নিগ্ধতা, এমন গ্রামাঞ্চলে যে এক অন্যরকম শীতলতা থাকে। রাত তখন অনেক গড়িয়ে গেছে। গ্রামটা একচিলতে নিঃশব্দে ডুবেছিল। বৃদ্ধ ঘরে নাক ডেকে ঘুমোচ্ছে। মৃত্যুঞ্জয় বারান্দায় মুখ চাপিয়ে বসেছিল। ডায়েরির পাতায় দাদুর হাতের লেখা, বৃদ্ধের কণ্ঠ সব মিলিয়ে মনের মধ্যে এক অদ্ভুত অনিশ্চয়তা। তখনই স্থির করল রাতের অন্ধকারে একবার একা ঘুরে আসবে। সে সতর্কভাবেই খাটিয়া থেকে নেমে ব্যাগ থেকে ব্যাটারি চালিত টর্চটা বের করে নিল। জুতোটা চেপে পড়ল। চলার আগে মনেই ভাবছিল, যদি বৃদ্ধ জেগে যায় আর দেখেন যে সে বাড়িতে নেই, তাহলে প্রশ্ন ওঠারই কথা। তবে সেই অনিবার্য আকর্ষণ, দাদুর লেখা সুরের ঠিকানা, তার সন্ধান করে ফেলার অস্থিরতা, সেসব ভিড় করে নিজের সাহসকে ঠিক রেখে দিল। পথে নামল মৃত্যুঞ্জয়। তারপর সেই দোকানের সামনে এসে দাঁড়াল, যেখানে আগেই রাস্তাটা দুভাগে বিভক্ত হয়েছিল। ডান পাশে রাস্তাটা ধরল মৃত্যুঞ্জয়। টর্চের আলোর কুণ্ডলি পায়ের খুঁটি খুঁটি ছুঁয়ে এগোচ্ছে। হাতে থাকা হাতঘড়িটা নজরে আসে। দেখল রাত 12টা পেরিয়ে গেছে। ভোর হতেই রেডিওতে মহালয়ার সুর বেজে উঠবে। তখন গোটা দেশের মনে চেনা এক আনন্দ জাগে। কিন্তু এখনকার শূন্যতাটা একটু আলাদা। এখানে সেই শূন্যতার মধ্যে লুকিয়ে আছে কিছুর সম্ভাবনা। তার বুকটা ধকধক করতে লাগলো। এখন যেন রক্তের সঙ্গে সুরের তীব্র প্রত্যাশাটাও কাঁপছে। কিছু দূর হেঁটে সে পৌঁছল মাঠের কিনারায়। মাঠটি প্রকাণ্ড। রাতের অন্ধকারে টর্চের হলদে আলোকচক্র ম্লান হয়ে আছে, যেন আলোকে গিলে নিচ্ছে বৈঠকি ঘাস। তীব্র উত্তেজনার সঙ্গে একটি নীরব ভয়ও মুখ তুলল। একটা ঢালু পথ মাঠের দিকে নেমে গেছে। দিনে লোক চলাচলে সিঁড়ির মতো হয়ে থাকা সেই পথটা এখন ছিল একেবারে বিষণ্ণ। সেখানে নেমে কয়েক পা চলতেই লক্ষ্য করল ঘাসগুলো যেন ক্রমশই লম্বা লম্বা হয়ে উঠছে। বর্ষা এখনো পুরোপুরি বিদায় নেয়নি। মাঠের আগাছা লতাগুল্ম বর্ষার জল পেয়ে অস্বাভাবিক বাড়ছে। টর্চটা সতর্ক হাতে ধরে সে একটু ধীর গতিতে এগোচ্ছে। সামনে যা পড়ছে সবই যেন জীবন্ত। টর্চের আলোর পথে ছায়াগুলো দীর্ঘ হচ্ছে, আর অল্প দূরেই অন্ধকারের ভেতর দাঁড়িয়ে থাকা সেই প্রাচীন বটগাছটা অস্পষ্টভাবে দেখা গেল। রাতের আড়ালে সেই গাছ যেন এক বিশাল জীব। মাটির কাছ থেকে পাথরের মতো শিকড় উঠে গেছে। জলে ভিজে গিয়ে লোম রূপ ধারণ করা শিকড়গুলো মাটির ওপর ছড়িয়ে আছে। গাছটির ডালপালা আকাশের দিকে ছড়িয়ে দাঁড়িয়ে আছে, আর গোড়ায় শিকড়ের নিচে বড় বড় ফাঁক। রাতের অন্ধকারে সেই গাছ যেন দাঁড়িয়ে আছে অপেক্ষায়, কোনো অচেনা সঙ্গীত শ্রোতাকে ডেকে।
এগোতে এগোতে একসময় হঠাৎ টর্চের আলোটা যেন দুবার নিভে গিয়ে আবার জ্বলে উঠল। পা দুটো নিজে থেকে চলতে চাইছিল না, একরকম যেন কাঁটা লেগে আছে মগজে। পাশে ঝোপের মধ্যে যেন বিন্দু বিন্দু একটা অচেনা চাহনি তাকিয়ে আছে। ছোট ছোট চোখ, আঁধারের মধ্যে আলোর বিন্দুর মতো। তারা তাকিয়ে আছে মৃত্যুঞ্জয়ের দিকে, কিন্তু টর্চের আলোটা সেদিকে ফেলতে দেখা গেল কিছুই নেই, শুধু লম্বা ঘাস। কখনো কানে পড়ে যেন কোনো শিশু দূর থেকে কাঁদছে, আবার কখনো কাঠের কিছু ঘর্ষণের মতো শব্দ, আর সেসব শব্দ এক মুহূর্তে হারিয়ে যায়। মৃত্যুঞ্জয়ের রক্ত দ্রুত নিস্তব্ধতার সঙ্গে মিলছে। মনে হলো হাতের তালুগুলো যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। মৃত্যুঞ্জয় কিছুক্ষণের মধ্যেই বটগাছটার কাছে পৌঁছে দাঁড়ালো। কে জানে এই বটবৃক্ষ কত যুগের সাক্ষী, এমনকি তার আসল কাণ্ডটাও কবে যেন নিভে গেছে। চামড়ার মতো ছাল ভেজা শ্যাওলার সুঁইতে ঢাকা গাছটি যেন চারপাশে মোটা মোটা ঝুলি নামিয়ে রেখেছে। সেই ঝুলিগুলো একে একে মাটির দিকে ছোঁয়া দিচ্ছে, যেন একটি বিরাট আকারের হাত, যেটা ধীরে ধীরে নিচে নামিয়ে পথিককে কোলে তুলে আনার জন্য অপেক্ষা করছে। মৃত্যুঞ্জয় ধীরে ধীরে এগিয়ে গিয়ে গাছের গায়ে হাত দিল, আর ছোঁয়ার প্রথম মুহূর্তে অদ্ভুত এক শীতলতা যেন ভেতরে ঢুকে পড়ল, বরফের মতো শীতল। হঠাৎ মাথায় ঝিমঝিম করে উঠল, পৃথিবীটা কেমন কুটকুট করে মৌনবৃত্তে ঢুকে পড়ল। পা দুটো ক্রমশ হিসেবে ধীরে ধীরে অশ্রাব্য হয়ে আসছে। চোখ অচেনা অন্ধকার বুনে দিল। বটগাছের সাথে সাথে ভেজা শ্যাওলা যেন কাঁপতে কাঁপতে গাছটিকে জেগে উঠতে বলল। গাছের দেহটা হঠাৎ করে নড়ে উঠল, এমনভাবে যেন কোনো প্রকাণ্ড মাংসালু দানবের শরীর ফুঁসছে। মৃত্যুঞ্জয়ের মস্তিষ্কে তখন এক ভয়ানক ঘড়ির কাঁটা টিকটিক করে চলেছে। কান ভাসিয়ে উঠল পরিচিত কণ্ঠগুলোর অনবরত প্রতিধ্বনিতে। দাদুর গলার গভীর লহ। কলেজ জীবনের প্রফেসর মিস্টার নারায়ণ সান্যালের দীপ্ত কিন্তু এখন মৃত স্বরে ঝিমধ্বনি। তারপর বন্ধুর খাঁচা থেকে ছিটকে পড়া প্রাণের কণ্ঠ, সেই বন্ধু যে নিরুপায়তার অন্ধকারে জীবন ত্যাগ করেছিল। আরো অনেক অনাবৃত কণ্ঠ, সকলেই একই সঙ্গে একসাথে তার কানে বাজছে। ভাঙা ভাঙা প্রতিটি কণ্ঠ যেন চিমটায় ধরে টেনে নিচ্ছে। মাথা ফেটে যাওয়ার মতো উচ্চতায় পৌঁছল শব্দের জোর। চোখে অন্ধকার তীব্র হলো। তারপর হঠাৎ একটি মুহূর্তে চারপাশ আলো তলে ঝলমল করতে শুরু করল। আলোর ভেতর ঢুকতেই সে দেখল গাছের নিচে যে বিস্তৃত খোলা মাঠ, সেখানে আলো ঝলমলে এক মেলার উপস্থিতি। চারিদিকে ঝলকানো হ্যাজাক বাতি, লণ্ঠনের শাড়ি আর দোকানপাটের জিনিসের ঢল। মেলা বসেছে, কিন্তু একটি ভয়ঙ্কর আর অন্যরকম মেলা। সবকিছুতেই যেন মৃতের ছাপ। প্রতিটি টেবিল, প্রতিটি পটের মধ্যে, প্রতিটি কোঠায় থাকা জিনিসপত্রের উপরে লেগে আছে কেমন এক নিস্তেজতা, একরকম ঠান্ডা শুষ্ক ছায়া। এমন ছায়া যা স্পর্শ করলেই জীবন কাঁপতে শুরু করে। মৃত্যুঞ্জয় ধীর পায়ে মেলার দিকে এগিয়ে গেল। প্রতি পদে যেন মঞ্চের আলোতেই কোনো অভিনয় থেমে গেছে। দোকানগুলোর সামনে দাঁড়ানো লোকেরা, ভিড় করা ক্রেতারা, সবাই যেন পাথরে পরিণত হয়েছে। চাহনিগুলো মরা মাছের মতো। কোনো জীবন্ত স্পন্দন নেই, কেউ নড়ছে না, কেউ হাঁটছে না। সমস্ত ভঙ্গি স্থির, সমস্ত শ্বাস বিচ্ছিন্ন।
মৃত্যুঞ্জয়ের শরীরটা হঠাৎ বরফে পরিণত হলো। মনে হলো রক্তই যেন জমতে জমতে একেবারে বরফ হয়ে গেছে। তার চোখের মণিগুলো আচমকা উল্টে গেল। দু চোখ যেন সম্পূর্ণ সাদা হয়ে এসেছে, নির্জন সাদা পাত্র। অথচ সে চলা থামায়নি। কারোর অদৃশ্য নির্দেশে পা ঠেকিয়ে পুতুলের মতো সে এগোচ্ছে। শুধু সে নয়, মেলার প্রতিটি অচল প্রাণও তার দিকে একভাবে টানছে। দোকানগুলোর পাশে থাকা জিনিসপত্রগুলো দেখে হিমশিম খেয়ে ওঠে মৃত্যুঞ্জয়। এক একটি জিনিসপত্রের রূপ পরিচয় তার অচেনা নয়। এই জিনিসগুলো কোনো নির্দিষ্ট মৃত মানুষেরাই ব্যবহার করেছিল। দাদুর সেই বাঁশি, কলেজ জীবনের সেই প্রফেসরের পুরনো নোটবই, ছোটবেলায় মারা যাওয়া এক শিশু বন্ধুর পছন্দের খেলনা, এগুলো সবই এখানে অচেনা বেমানানভাবে সাজানো। মৃত্যুঞ্জয় কাছে গিয়ে একে একে চিনে নেয়। প্রতিটি জিনিসের ঘ্রাণ, প্রতিটি বস্তুতে যেন বাড়তি মলিন স্মৃতি লেগে আছে। আর এই সব অবলা শীতলতার মাঝেই হঠাৎ দেখা গেল একটা ফুলের দোকান। তার নাক বরাবর সোজা সামনে দোকানে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে। কিন্তু ভদ্রলোক সঙ্গত নয়। তার শরীর রুগ্ন, শুষ্ক আর মাটির মতো ধুয়ে পাকা রং, যেন রক্তের অস্তিত্বই নেই। তার গলার কাছ থেকে ঘাটটি ভেঙে আছে। পায়ের পাতাগুলো পিছনের দিকে অদ্ভুতভাবে বাঁকানো, আর আঙুলগুলো আড়ালি করে ভাঙা, যেন কেউ জোর করে মুচড়ে দিয়েছে। তবু মৃত্যুঞ্জয়ের কাছে সে লোক ভয়ের জন্ম দিল না, বরং অদ্ভুত এক টান অনুভব করল, রূঢ় এক জড়তা। হঠাৎ সেই মৃত সদৃশ লোকটি আওয়াজ করে উঠল, এক খসখসে যান্ত্রিক কণ্ঠে, যেন পচা কাঠ ঘষে শব্দ করে কথা বলছে। বাবু, একটা মালা নিয়ে যান। এই মালা আপনার কাজে লাগবে। বলেই সে হাত বাড়িয়ে একটি মোটা সাদা ফুলের মালা এগিয়ে দিল। মৃত্যুঞ্জয় অচেতন মতোই, কি বিশেষ কারণে জানে না, হাত বাড়ালো মালাটা নিতে। ভেতর থেকে কোনো মিষ্টি সুবাস আসছে না, বরং মালার ভেতর থেকে মৃদু গলানো পচা রক্তের মতো একটা সোঁদা দুর্গন্ধ উঠছে, শ্বাস আটকে দেওয়ার মতো। তবু মৃত্যুঞ্জয়ের মনে কিছু আসে যায় না, যেন সে হারিয়েছে বোধ বুদ্ধির সমস্তটাই। আর ঠিক তখনই আকাশে বাতাসে আরো গভীর থেকে এক মৃদু গা ছুঁয়ে নেওয়া সুর ভেসে উঠল। কোলাহল নীরবতাকে কেটে এলো সেই সুর। দাদুর ডায়েরিতে লেখা যে কিংবদন্তি সুর, সেটাই। সুরটি ধীরে ধীরে অনাবিল মঙ্গলের মতো নয়, বরং এক ধরনের বিচিত্র মাদকতায় ভরা। শুনতে যেতেই মৃত্যুঞ্জয়ের মনের গভীরের অস্থি ঝলসে উঠল। চোখ পুনরায় দ্বিগুণ উজ্জ্বলতার সাথে সাদা হলো। শরীরে রক্ত যেন কেউ শুষে নিয়ে ফেলেছে। হাড়ের ভিতর থেকে কণ্ঠগুলো কেঁপে উঠল। সে বুঝল না সে নিজের আছে নাকি অন্যের নির্দেশে চলছে। সুরের প্রতি অনুশোচনার মতো মেলার সেই মূর্ত মানুষেরা এক এক করে হাত বাড়াতে লাগলো। প্রথমে 2-4 জন, তারপর সারি ধরে হাড়ের খটখট শব্দ করে তাদের সংস্পর্শে মিশে যায়। তাদের হাতগুলো শীতল কাঁচা। তারা মৃত্যুঞ্জয়ের দিকে এগোচ্ছে, ধীরে ধীরে, নির্ভুল গতিতে, যেন দীর্ঘদিনের কোনো অভ্যাস পূর্ণ করতে চেয়ে। মৃত্যুঞ্জয় নিজে পা বাড়ালেও আজ তার পা আর নিজস্ব নেই। কেউ বা কিছু যেন
তাকে টেনে নিয়ে আসে। চারপাশ থেকে সেই মৃত মানুষগুলো একসময় তাকে ঘিরে ধরল। প্রথমে আলগা চাদরের মতো জড়িয়ে নিল, তারপর সংকীর্ণ মালার মতো আলতো করে গলার চারদিকে ঝুলিয়ে অবশেষে তাদের বাহুগুলো ঝাপটে নিয়ে তার দেহ ঢেকে দিল এক ধরনের ভয়ানক আবরণে। মৃত্যুঞ্জয়ের সঙ্গী হল এক চিরস্থায়ী বেদনা। তার হৃৎপিণ্ড টুকরো টুকরো হয়ে ওঠার আগে তার কানে বাজল সেই একটাই কথা। দাদুর কণ্ঠ, প্রফেসরের কণ্ঠ, বন্ধুর কণ্ঠ সবই একসঙ্গে ফিসফিস করে বলল, মৃত্যুঞ্জয় মরিয়া হয়ে মৃতদের ভিড় থেকে বেরোবার চেষ্টা করছিল। বুকটা যেন চেপে আসছিল, অক্সিজেন নেই, শ্বাস নেই, চারিদিকে কেবল চাপা অন্ধকার আর দম বন্ধ করা কোলাহল। তার মনে হচ্ছিল সে যেন হঠাৎ অগাধ সমুদ্রের গভীরে ডুবে গেছে। চারপাশে শুধু জল আর জল, কোথাও কোনো ঠাঁই নেই, ওপরে উঠবার পথ নেই। গলার কাছে জমাট বেঁধে আসছিল শ্বাসরোধ, আর বুকের মধ্যে এক অজানা আতঙ্ক ঘনীভূত হচ্ছিল। আর এই ভয়ঙ্কর লড়াইয়ের মধ্যে হঠাৎই দূরে শোনা গেল শঙ্খধ্বনি। তার সঙ্গে মিলিয়ে উঠল নারীদের উলুধ্বনি। ভোরের প্রথম আলোয় দেবীকে ডাকার শব্দ। মহালয়ার লগ্ন এসে গেছে। শঙ্খ আর উলুর ধ্বনির ধ্বনি যেন দুঃস্বপ্নের আঁধারকে কেটে দিতে লাগল। মৃত্যুঞ্জয়ের শরীর থেকে ধীরে ধীরে সরে গেল সেই অদৃশ্য পচা হাতের গ্রাস। তার চারিদিকে মৃত ভিড় একে একে মিলিয়ে গেল। চোখের সাদা আস্তরণ ভেঙে অন্ধকার কেটে গিয়ে ধীরে ধীরে ফিরল স্বাভাবিক দৃষ্টি। বুকটা যেন খুলে গেল। সে টের পেল আলো ফুটে উঠেছে, ভোর হয়েছে। চোখ মেলে তাকাতেই দেখল চারিদিক খালি। কেবল খোলা মাঠে শিশিরে ভেজা ঘাসের উপর পড়ে আছে সে। বাতাসে ভোরের ঠান্ডা শ্বাস। দূরে কোথাও মৃদু ধ্বনিতে হচ্ছে চণ্ডীপাঠ। মৃত্যুঞ্জয় উঠে বসবার চেষ্টা করল, কিন্তু শরীরটা কেমন যেন ভেঙে পড়েছে, যেন যুদ্ধক্ষেত্র থেকে সদ্য ফিরেছে। অনেক কষ্টে টলতে টলতে দাঁড়ালো, আর মাথা নাড়তে নাড়তে এগোতে লাগলো রাস্তার দিকে। বটবৃক্ষটা তখন পিছনে দাঁড়িয়ে আছে, ভোরের আলো আঁধারের সাক্ষী হয়ে। ক্লান্ত শরীর নিয়ে মৃত্যুঞ্জয় হাঁটতে হাঁটতে অবশেষে পৌঁছল বৃদ্ধের বাড়িতে। তখন ভোরের আলো আকাশে ছড়িয়ে পড়েছে, উঠোনে লাল আভা। সৌভাগ্যবশত বৃদ্ধ তখনও ঘুম থেকে ওঠেনি। মৃত্যুঞ্জয় নিঃশব্দে বারান্দার খাটিয়ায় এসে শুয়ে পড়ল। শরীরের ভেতর আর এক ফোঁটাও শক্তি নেই, শুধু গভীর ঘুম এসে চোখ ঢেকে দিল। ঘুম যখন ভাঙল তখন সূর্যটা অনেকটা উপরে উঠে গেছে। বারান্দার খাটিয়ার উপর আলো এসে পড়েছে। উঠোনে বৃদ্ধ গরুর জন্য খড় কুচোচ্ছিল। মৃত্যুঞ্জয় উঠে বসতেই বৃদ্ধ জিজ্ঞাসা করল, কি বাবু, রাতে ভালো ঘুম হলো তো? মৃত্যুঞ্জয়ের বুকটা কেঁপে উঠল। মনে পড়ে গেল সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা, যা নিছক কোনো দুঃস্বপ্ন নয়, বরং রক্ত মাংসে অনুভূত এক সত্যি আতঙ্ক। সে তখন বুঝতে পারল কেন গ্রামের মানুষ ওই মাঠমুখো হয় না। বৃদ্ধ আবার প্রশ্ন করল,
তার দিনের বেলা একবার যাবেন নাকি ওই বটগাছটা দেখতে? চমকে উঠল মৃত্যুঞ্জয়, কাটা কাটা স্বরে বলল, না না, আপনাদের যখন নিয়ম আছে তখন সেই নিয়ম ভাঙার কোনো মানে হয় না। আমি 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 এখনই বাড়ি যেতে চাই। বাড়ি যাব। হ্যাঁ হ্যাঁ। বৃদ্ধ বিস্মিত চোখে তাকিয়ে রইল। মৃত্যুঞ্জয় খাটিয়া থেকে নেমে এলো, তারপর ব্যাগ গোছাতে শুরু করলো। ব্যাগের চেনটা খুলতেই বুকটা কেঁপে উঠল। ভেতরে পড়ে আছে সেই সাদা ফুলের মালা। তার বুক থেকে শীতল স্রোত বয়ে গেল, কিন্তু ভয়টা লুকিয়ে রাখল। প্রকাশ করলে বৃদ্ধ বুঝে যাবে যে সে গতরাতে বটতলায় গিয়েছিল। তাই ব্যাগ বন্ধ করে জামাটা গলিয়ে নিল। জুতো পরে বৃদ্ধকে বিদায় জানিয়ে তাড়াহুড়ো করে বাড়ির পথে বেরিয়ে গেল। পথে মহালয়ার উৎসব ততক্ষণে পূর্ণ মাত্রায় শুরু হয়েছে। ক্লাবগুলোতে পুজোর আয়োজন, ঢাকের বাদ্য, প্রতিমার রংচঙে সাজসজ্জা, মানুষের মুখে আনন্দ আর চাঞ্চল্য। কিন্তু মৃত্যুঞ্জয়ের চোখে কিছুই পড়ছিল না। তাকে তাড়া করে বেড়াচ্ছিল কেবল এক অদৃশ্য আতঙ্ক, এক অপরাধ বোধের ছায়া। বাড়ি পৌঁছতে পৌঁছতে বিকেল গড়িয়ে গেছে। দেখল বাড়ির সামনে পাড়া প্রতিবেশীদের ভিড়। সবাই থমথমে মুখে দাঁড়িয়ে আছে। মৃত্যুঞ্জয় ভিতরে ঢুকতেই লোকজন সরে গিয়ে তাকে পথ করে দিল। তার বুকটা ধকধক করতে লাগলো। কারোর মুখে কোনো কথা নেই। সে দৌড়ে ঘরে ঢুকল। শয্যাশায়ী বিছানার উপর তার মা নিস্তব্ধ। পাশে বসে তার বাবা হাহাকার করছে। তার চোখ ফুলে গেছে, বুক চাপড়ে কাঁদছে। মৃত্যুঞ্জয়কে দেখে বাবা ভাঙা গলায় বলল, ওরে ওরে মৃত্যুঞ্জয়, তুই এসেছিস? তোর মা নেই রে, তোর মা নেই। ভোরের দিকে হঠাৎ বুকে ব্যথা শুরু হলো, হাসপাতালে নিয়ে যাওয়ার আগে সব শেষ হয়ে গেল রে, সব শেষ হয়ে গেল। পৃথিবীটা যেন মুহূর্তে স্তব্ধ হয়ে গেল মৃত্যুঞ্জয়ের। মাথায় বাজ পড়ার মতো অনুভূতি। তার কানে বাজতে লাগলো নিজেরই দেওয়া কথা, মা, আমি 2 দিন কাটিয়ে 3 দিনের দিনই ফিরবো। তোমায় নিয়ে বাজারে যাব, তারপর তুমি চিন্তা করো না। সেই প্রতিশ্রুতিটাই যেন তাকে বিদ্ধ করতে লাগলো। চোখ বেয়ে অঝোর অশ্রু গড়িয়ে পড়ল। হঠাৎ তার চোখে ভেসে উঠল সেই মালার কথা, সাদা ফুলের মালা। সেই ভয়ঙ্কর লোকটির কণ্ঠস্বর মনে পড়ে গেল। বাবু, এই মালা আপনার কাজে লাগবে। তারপর আবার ভেসে উঠল বৃদ্ধের সতর্কবাণী, মহালয়ের রাতে ওই বটগাছের নিচে গেলে অমঙ্গল নামবে বাবু। মৃত্যুঞ্জয়ের বুক ছিঁড়ে গেল। সে হাড়ে হাড়ে টের পেল অতিরিক্ত কৌতূহলের বশে তার এই পদক্ষেপ নেওয়াটাই ছিল সর্বনাশের কারণ। নিজের হাতে নিজের ভুলেই সে ডেকে এনেছে অমঙ্গল, যার শিকার হলো তার সবচেয়ে প্রিয় মানুষ, তার মা। চোখের কোণ দিয়ে অশ্রু ধারা ঝরে পড়ছিল। মৃত্যুঞ্জয় কেবল ফিস ফিস করে বলতে লাগলো, মা, আমায় ক্ষমা করো মা। আমি জানতাম না।
আজ মহালয়ার দিনে সারা দেশ জুড়ে দেবীর আগমনের আনন্দ পাচ্ছে। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি, প্রতিমার সৌন্দর্য। অথচ মৃত্যুঞ্জয়ের জীবনে সেই দিনটি চিরকাল হয়ে রইল অভিশপ্ত। এক অতৃপ্ত কৌতূহল তার জীবন থেকে কেড়ে নিল সবচেয়ে বড় আশ্রয়, তার মাকে। শুনলেন মহালয়ার রাতে গ্রামের পথে। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। যেমনটা গল্পের শুরুতে বলেছিলাম, আজ কিন্তু গল্পের শেষে থাকছে আপনার জন্য একটি ধাঁধা। আর সেই ধাঁধার সঠিক উত্তর আপনাকে চিন্তাভাবনা করে আপনার নামের সঙ্গে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে হবে। আপনাদের মধ্যে থেকে বাছাই করা কয়েকটি নাম আমি কিন্তু আগামী গল্পে ঘোষণা করব। আর আজকের প্রশ্নটি হচ্ছে, কোন এমন জিনিস রয়েছে যেটি তুমি যতই বেশি নাও না কেন সেটা ততই পিছনে ফেলে আসতে হয়? আবার বলছি, এমন কোন জিনিস রয়েছে যেটি তুমি যতই বেশি করে নাও না কেন ততই কিন্তু পিছনে ফেলে আসতে হয়? প্রশ্নের সঠিক উত্তর আপনার সম্পূর্ণ নামের সঙ্গে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তাহলে চলুন একবার ঝটপট দেখে নেওয়া যাক আমাদের গত এপিসোডে গল্পের মধ্যে থাকা প্রশ্নের সঠিক উত্তর লিখে কারা কারা কমেন্ট করেছিলেন। তাদের মধ্যে থেকে বাছাই করা কয়েকটি নাম আমি ঘোষণা করছি। সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন জয়িতা পাত্র, ফারুক, আব্দুল হাবিব, শুভঙ্কর দাস, বিপ্রজিৎ হালদার, প্রভাত সরকার, সজীব, সৌমেন দে, জয়ন্তী দে, রাজ, শান্তনু পাল, রনি দাস, সোমনাথ ভূঁইয়া, সুমন রয়, শেখ হাসান, মুন্না রুই দাস, ওয়াসিম, বিট্টু, সুদীপ্ত শাসমল, বৈশাখী প্রামাণিক, সাদ্দাম হোসেন, গণেশ দাস, মিঠু দাস, রিয়া দাস, তাপস দাওয়ান, তনুশ্রী, পবিত্র মণ্ডল, রাহুল, মহিদুল সর্দার, সঞ্জিত, শঙ্কর মণ্ডল, পূজা মণ্ডল এবং রাজেশ গোলদার। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের গল্পগুলি নিয়মিত শুনে গল্পে থাকা প্রশ্নের সঠিক উত্তর আপনার নামের সঙ্গে কমেন্টে লিখে জানানোর জন্য। আমি সুদর্শন, আর আমার পক্ষ থেকে আপনাদের প্রত্যেকের জন্য এক রাশ ভালোবাসার সাথে শেষ করছি আজকের এপিসোড। তবে আবার কিন্তু দেখা হবে আগামী এপিসোডে আরেকটা টান টান উত্তেজনায় পরিপূর্ণ গ্রাম বাংলার ভূতের গল্পের সাথে। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও ভৌতিক গল্প শুনতে আমাদের আরও দুটি চ্যানেল অল ডে সাসপেন্স এবং পিশাচ পর্ব অডিও স্টোরি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।